মোবাইল নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা, নিজেরাই মেশিন বসাতে চায় বড় দুই ফাইবার কোম্পানি, মানতে নারাজ মোবাইল অপারেটররা। রাজধানীতে সংবাদপত্র বিক্রির জন্য বরাদ্দ দোকানে ডিপার্টমেন্টাল স্টোর, গড়ে উঠেছে ড্রাইভিং শেখানোর অফিসও, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিটি কর্পোরেশনের। প্রধানমন্ত্রীর দেয়া ঘরে মাথা গোজের ঠাঁই পেল গাইবান্ধার গোবিন্দগঞ্জের শতাধিক সাঁওতাল পরিবার, জমির মালিক হওয়ায় উচ্ছ্বাস। বসন্ত আর ভালোবাসা দিবস ঘিরে ফুলের রাজধানী যশোরের গদখালিতে ব্যস্ততা, করোনায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। এবং সংকট কাটিয়ে 737 ম্যাক্স মডেলের বিমান ডেলিভারি শুরু করল বোয়িং, মহামারী আর আস্থা সংকটে গেল বছর লোকসানের রেকর্ড। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে মুঠোফোন ও ফাইবার সেবাদাতারা। মুঠোফোন নেটওয়ার্কে অপটিক্যাল ফাইবারে যুক্ত করে বিডব্লিউডিএম মেশিন। এই মেশিন দিয়েই ভয়েস ও ইন্টারনেট সেবার মান নিশ্চিত হয়। তবে হঠাৎ করেই ভাড়া দেওয়ার ফাইবারে এই মেশিন মুঠোফোন অপারেটরদের বসাতে দিতে চায় না বেসরকারি বড় দুই ফাইবার সেবাদাতা। মোবাইল অপারেটররা বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে মনিটরিং চলে যাবে ফাইবার সেবাদাতাদের হাতে, এতে ব্যাহত হবে গ্রাহক সেবা। বিটিআরসি বলছে, জটিলতা নিরসনে চেষ্টা চালাচ্ছে তারা। শুভ খানের রিপোর্ট। মোবাইল নেটওয়ার্কে অপটিক্যাল ফাইবারের সাথে যুক্ত করার যন্ত্রই ডেন্স ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা ডিডব্লিউডিএম মেশিন নামে পরিচিত। মূলত এই মেশিনের মাধ্যমে মুঠোফোন নেটওয়ার্কের ভয়েস ও ইন্টারনেট সেবার মান নিশ্চিত করা হয়। বর্তমানে মুঠোফোন সেবায় 3G ডাটার ন্যূনতম গতি 2 MBPS এবং 4Gতে ন্যূনতম গতি 7 MBPS রাখতে হয় অপারেটরদের। একজন গ্রাহক নির্ধারিত গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটার নির্দিষ্ট স্থানও শনাক্ত করা যায় ডিডব্লিউডিএম মেশিনের মাধ্যমে। নীতিমালায় কোনো বাধা না থাকায় 2012 থেকে 2019 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি নিয়ে এই যন্ত্র আমদানি করছে মুঠোফোন অপারেটররা। তবে সম্প্রতি প্রায় 20,000 কিলোমিটার এনটিটিএন নেটওয়ার্কে মুঠোফোন অপারেটরদের পরিবর্তে নিজেরাই ডিডব্লিউডিএম মেশিন বসানোর দাবি তুলেছে বেসরকারি বড় দুই ফাইবার সেবাদাতা। তারা বলছে, মুঠোফোন অপারেটররা শুধুমাত্র নিজেদের ফাইবারে ডিডব্লিউডিএম মেশিন বসাতে পারবে, যার আওতা প্রায় 3,500 কিলোমিটার। বিষয়টি গড়িয়েছে আইনি লড়াইয়ে। কাস্টমার 7 MBPS পোর্ট করে তার সার্ভিস পাওয়ার কথা, আমার যদি ডিডব্লিউএম না থাকে আমি কিভাবে জানবো আমার কাস্টমার সেই সার্ভিসটা পাচ্ছে কিনা? আমি কিভাবে প্ল্যানিংগুলো করব? আমাদের রিকোয়েস্ট যে অন্যরা যাতে ওই ডিডব্লিউডিএম ইকুইপমেন্ট দিয়ে তাদের নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করতে না পারে। অন্যরা যদি নেটওয়ার্ক এক্সপ্যান্ড করতে পারে, আমাদের তো তাহলে ব্যবসা চলবে না। আমরা কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি। গত সেপ্টেম্বরে বিটিআরসির 243তম কমিশন সভায় 2 বছরের জন্য মুঠোফোন অপারেটরদের এনটিটিএন নেটওয়ার্কে ডিডব্লিউডিএম স্থাপন ও ব্যবহারের সুযোগ দেয় নিয়ন্ত্রক সংস্থা। মেয়াদ শেষ না হলেও বর্তমানে এই যন্ত্র আমদানির অনাপত্তিপত্র দিচ্ছে না বিটিআরসি। কাদের কাছে ডিডব্লিউডিএম থাকবে? অলমোস্ট একটা সলিউশন শেষ পর্যায়ে আছে। এটা হয়তো 1-2 মাসের মধ্যেই হয়তো এটা সলিউশন হয়ে যাবে। বর্তমানে 4 মুঠোফোন অপারেটরকে ফাইবার সেবা দিচ্ছে 6 এনটিটিএন অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সংবাদপত্র বিক্রির জন্য বরাদ্দ পাওয়া অধিকাংশ দোকানেই নেই সংবাদপত্রের অস্তিত্ব। এসব দোকান ডিপার্টমেন্টাল স্টোর থেকে মুদি দোকান সহ সব ব্যবসার জন্যই ব্যবহৃত হচ্ছে। কোনো কোনো দোকান দখল করে বসানো হয়েছে ড্রাইভিং শেখানোর অফিস। মেয়র বলছেন, সিটি কর্পোরেশনের সাথে করা চুক্তি ভাঙলে নেওয়া হবে ব্যবস্থা। শাকির আহমেদের রিপোর্ট। সংবাদপত্র বিক্রির শর্তে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি দোকানের অনুমোদন দিয়েছিল সিটি কর্পোরেশন, কিন্তু এসব দোকানে এখন সংবাদপত্রের কোনো অস্তিত্বই নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সংবাদপত্র বিক্রির দোকানগুলোর অবস্থাও একই। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি করে দোকানে পুরনো পত্রিকা টাঙানোয় ব্যস্ত এই দোকানি। এই দোকানগুলোতে মূলত সংবাদপত্র এবং ম্যাগাজিনের জন্য বরাদ্দ, কিন্তু সেখানে ম্যাগাজিন নাই, পত্রিকা নাই, বাট হচ্ছে অন্যান্য মালামাল। আমি জানি না, আমি একজন চাকরি করি। সংবাদপত্র চোখে পড়ে না শাহবাগের সংবাদপত্র বিক্রির দোকানগুলোতেও। আপনি তো আমাদেরকে দেখার পর পত্রিকা ঝুলিয়েছেন। এটা আমার যদি অন্যায় মাফ চাই, আর কি করব। এই দোকানি অবশ্য জানালেন, সংবাদপত্রের পরিবর্তে অন্য ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত টাকাও দেন তিনি। আমার শ্বশুর আবার হকার সমিতিতে ইয়া করে, তো
উনি টাকাটা পে করে, আমি দিই না আর কি। তবে যারা টাকা নেন বলে অভিযোগ, বারবার যোগাযোগ করেও তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরও এক ধাপ এগিয়ে শাহজাহানপুর ট্রাফিক মোড়ের এই পত্রিকার দোকান। এখানে বসানো হয়েছে ড্রাইভিং শেখানোর একটি প্রতিষ্ঠানের অফিস। চুক্তি ভাঙলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে এসব পত্রিকার দোকানের প্রয়োজনীয়তা আছে কিনা তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন মেয়র। কিছু ছোট্ট দোকান করা হয়েছিল যেগুলো মূলত পত্রিকা, সংবাদপত্র বিক্রি এগুলোর জন্য ছিল, কিন্তু সেগুলোর আসলে এখন কার্যকারিতা নেই। তো আমাদের সাথে কি চুক্তি রয়েছে বা আমাদের সাথে কি শর্তাবলীতে সেটা পরিচালিত হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে হেঁটে দেখতে হবে। এছাড়া নামে বেনামে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন এই নগরপিতা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে চলছে করোনার টিকাদান কর্মসূচি। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন। ধন্যবাদ মিম। ময়মনসিংহের করোনা টিকা প্রদানের খবর যদি একটু বলি, সেটি হচ্ছে যে দিন যতই যাচ্ছে ততই মানুষের আগ্রহ বাড়ছে। অর্থাৎ টিকা কেন্দ্রগুলোতে যে স্পট রেজিস্ট্রেশন, সেখানে যেমন ভিড় বাড়ছে, তেমনি টিকা গ্রহণ করার যে বুথ রয়েছে সেই বুথেও মানুষের টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ যে টিকা কেন্দ্র রয়েছে এখানে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় 8টি বুথ রয়েছে যেখানে মানুষজন টিকা দিতে আসেন। প্রত্যেকটি বুথেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং লাইন ধরে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে যে টিকা গ্রহণের কাজ সেটি তারা সম্পন্ন করছেন। এবং এখানে আমি যদি একটু বলে রাখি যে ময়মনসিংহ জেলায় গতকাল পর্যন্ত 9,008 জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন এবং এই সংখ্যাটি আসলে প্রতিনিয়তই বাড়ছে এবং এই সংখ্যাটি বাড়ার কারণে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ বেশ আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি টিকা কেন্দ্রেই শুরুর দিকে যেমন টিকা কেন্দ্রগুলোকে একেবারেই ফাঁকা ছিল, কিন্তু দিন যতই যাচ্ছে সবগুলো টিকা কেন্দ্রেই মানুষের ভিড় বাড়ছে। যদি পরিসংখ্যান একটু বলি, প্রথম দিন ময়মনসিংহে 853 জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছিলেন। এর পরের দিন 1189 জন মানুষ টিকা গ্রহণ করেছিলেন এবং তৃতীয় দিনে 2620 জন এবং গতকালকে চতুর্থ দিনে 4346 জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। অর্থাৎ সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় 9800 জন মানুষ তার করোনা টিকা গ্রহণ করেছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি যে নিবন্ধনের যে হার বা সংখ্যা সেটিও কিন্তু বাড়ছে। আমরা এই স্পট রেজিস্ট্রেশনের এখানে যেমন ভিড় দেখতে পাচ্ছি, তেমনি মানুষ ব্যক্তিগতভাবে বা বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে যে রেজিস্ট্রেশন করছেন তার সংখ্যাও বাড়ছে। আমি কথা বলেছিলাম ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ABM মসিউল আলমের সাথে। তিনি জানিয়েছেন যে গতকাল সন্ধ্যা 7টা পর্যন্ত 21,000-এর বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন এই করোনা টিকা গ্রহণ করার জন্য। তবে এখানে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখছি যে এই সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে যে টিকাদান কেন্দ্র রয়েছে সেখানে একটি বুথ আজকে বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং রেজিস্ট্রেশনের একটি বুথ ছিল সেখানেও জনবল এবং রেজিস্ট্রেশন করার যে আর বুথের সংখ্যা সেখানেও বাড়ানো হয়েছে। অর্থাৎ একটি বুথ এবং রেজিস্ট্রেশন কেন্দ্র বাড়ানো হয়েছে। তারপরেও সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে বা সমস্যায় পড়তে হচ্ছে যারা স্পট রেজিস্ট্রেশন করতে এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মানুষের বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখানে যারা আসছেন তারা দাবি করছেন যে স্পট রেজিস্ট্রেশন কেন্দ্রের লোকবল আরও বাড়ানো হোক, বিশেষ করে প্রিন্টারের সংখ্যা বাড়ানো হোক। যে রেজিস্ট্রেশনের পরেও যে কাগজ প্রিন্ট করতে হয় সেটি নিয়ে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ মিম। সুষ্ঠুভাবেই চলছে, তবে বড় হাসপাতালগুলোতে কিন্তু একটু বাদ সেজেছে তাদের নির্ধারিত কোটা। যেমনটি আমরা দেখেছিলাম কুর্মিটোলার ক্ষেত্রে, ঠিক তেমনটি কিন্তু দেখছি এখন BSMMUর ক্ষেত্রেও। যখন বঙ্গবন্ধু মেডিকেলে গতকালকে বিকাল থেকেই আমরা যখন দেখছি যে এই যারা রেজিস্ট্রেশন করছেন তারা কিন্তু এই হাসপাতালটাকে কেন্দ্র হিসেবে দিতে পারছেন না এবং আজকে সকালে এসে কিন্তু আমরা অনেক অভিযোগ পেয়েছি, বিশেষ করে যারা স্পট রেজিস্ট্রেশনের জন্য এসেছিলেন তাদের কিন্তু সবাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বললাম, তিনি যেটা বললেন যে তার যে নির্ধারিত কোটা 20,000 সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং যে কারণে আর এখানে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, স্পট রেজিস্ট্রেশন হচ্ছে না এবং তিনি বলছেন এখন কেবলমাত্র এই হাসপাতালকে কেন্দ্র হিসেবে যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা তারিখ পেয়েছেন অর্থাৎ SMS এর মাধ্যমে ডেট পেয়েছেন তাদেরকেই এই রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে, মানে টিকাদানের আওতায় আনা হচ্ছে, বাড়তি কাউকে টিকা দেওয়া হবে না। এবং তারা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের
অধিদপ্তরের সাথে সঙ্গে সঙ্গে তারা বিষয়টি জানিয়েছেন। অধিদপ্তরও চেষ্টা করছে এই মুহূর্তে যে যেসব হাসপাতালের কোটা এরই মধ্যে শেষ হয়ে গেছে, অর্থাৎ যেসব এলাকায় চাহিদা বেশি বা যেসব কেন্দ্র বা তার আশপাশের চাহিদা বেশি সেগুলোতে যাতে আসলে তাড়াতাড়ি এই টিকাদান কর্মসূচির মধ্যে এনে সেগুলোর আরও পরিধি বাড়ানো যায় বা তার কোটা বাড়ানো যায় সেই বিষয়ে তারা চেষ্টা করছেন। সেক্ষেত্রে হয়তো বা এই হাসপাতালগুলোতে এখন যে সমস্যাটা রয়েছে সেগুলো আসলে সমাধান হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। তো এই ছিল এখনকার মতো বিএসএমএমইউ থেকে আমার কাছে দেওয়ার মতো সবশেষ তথ্য। করোনা টিকাদান কর্মসূচি নিয়ে বিএসএমএমইউ থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন, এবং তার আগে আমাদের সাথে যুক্ত ছিলেন সরাসরি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সহকর্মী হারুনুর রশিদ। গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নির্বাচিত জনপ্রতিনিধি তাদের দ্বারাই প্রথম গঠিত হয় স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যে সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ সকলকে নিয়ে এই সরকার গঠন হয়। এবং সেই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে গার্ড অব অনার প্রদান করা হয়, সেই গার্ড অব অনার প্রদানে আনসার বাহিনীর 12 জন সদস্য সম্পৃক্ত ছিলেন। আজকের দিনে আমি তাদের কথাও স্মরণ করি এবং আমি 96 সালে সরকার গঠন করার পরই তাদেরকে খোঁজ করে নিয়ে আসি এবং তাদের পরিবারকে সহায়তার প্রচেষ্টা চালাই। কাজে আমাদের স্বাধীনতা অর্জনে, ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি অর্জনে আনসার বাহিনীর বিরাট অবদান রয়েছে। প্রিয় আনসার বিডিপি সদস্যবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত একটা শৃঙ্খলা বাহিনী। 50,000-এর অধিক অঙ্গীভূত পুরুষ ও মহিলা আনসার সদস্য সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তার দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান আপনারা রেখে যাচ্ছেন। আমরা সবসময় এটাই চেষ্টা করেছি, 96 সালে যখন প্রথম সরকার গঠন করি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে আমাদের আনসার বাহিনীর উন্নয়নে যেন আমরা বেশ অবদান রাখতে পারি। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু আনসার বাহিনীর পদোন্নতির বিষয়, তাদের পদায়নটা আপগ্রেড করা, তাদের জন্য রেশন সুবিধা ব্যবস্থা করা, তাদের ঝুঁকি ভাতা ব্যবস্থা করা, তাদের বিভিন্ন ভাতার পরিমাণ বৃদ্ধি করা, এরকম বিভিন্ন ব্যাপারে তখন আমরা কিন্তু পদক্ষেপ নেই। এমনকি ব্যাটালিয়ন আনসার এবং তাদের চাকরির স্থায়িত্ব করা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আমরা তখন কাজ করেছি এবং প্রশিক্ষণের জন্য উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করে দিয়েছিলাম। কারণ আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আনসার বাহিনীটা এমন একটা বাহিনী, সেখানে ট্রেনিং দেওয়া হয়, তারপরে তাদের নিজেদের কাজ নিজেদের করতে হবে। কাজে যে ব্যাপকভাবে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করা, আমরা সেই কর্মসংস্থানের সুযোগটাও তাদের জন্য করে দিয়েছি। কারণ শুধুমাত্র ট্রেনিং নিয়ে বসে থাকা না, সেই সাথে সাথে তার জন্য বিভিন্ন আত্মকর্মসংস্থার ব্যবস্থা করতে পারে। তার জন্য আমাদের যে বহুমুখী উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পে আমরা তাদেরকে সম্পৃক্ত করেছি এবং তাদের কাজ করার সুযোগ আমরা করে দিয়েছি। আর সেই সাথে আমরা চাই আমাদের বিশেষ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ মানব সম্পদ তৈরিতেও বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন। মৌলিক প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন ধরনের কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের যুব সমাজের কর্মসংস্থান তৈরিতে বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। আমরা বিশেষ করে আমাদের জাতীয় অর্থনীতিতে যেমন নারীদের অবদান, কারণ একটা সমাজ গড়ে তুলতে হলে নারী পুরুষ উভয়কেই দরকার। কাজেই এই নারী ক্ষমতায়নের দিকটা বিবেচনা করেও কিন্তু আমরা এই বিশেষ করে আনসার বাহিনীতে নারী সমাজের যথেষ্ট অবদান রয়েছে এবং তারা বিরাট ভূমিকা পালন করে। কাজেই তাদেরকে আরও সম্পৃক্ত করা, বিভিন্ন একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আয়বর্ধকমূলক কার্যক্রমের সাথে যারা যেন সম্পৃক্ত হতে পারে এবং গ্রামের মানুষকে যেন তারা সেই ধরনের কাজে সম্পৃক্ত করতে পারে, সেই ব্যবস্থাটাও
আমরা করে দিচ্ছি। আর সেই সাথে আপনারা জানেন যে আমি আমাদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নামে একটি ব্যাংক তৈরি করে দিয়েছি, যে ব্যাংকের মাধ্যমে আনসার বাহিনীর সদস্য, আনসার ভিডিপি যারা সদস্য, তারা স্বল্প সুদে ঋণ নিয়ে তাদের আত্মকর্মসংস্থান করতে পারে, এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। এখানে ইতিমধ্যেই প্রায় 259টি শাখা গড়ে উঠেছে, এবং যার মাধ্যমে ক্ষুদ্র মাঝারি ঋণ প্রদান করা হচ্ছে। আর বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা বিভিন্ন ব্যাংকে বিশেষ একটা বরাদ্দ দিয়েছি। আনসার ভিডিপি ব্যাংকেও আমরা 500 কোটি টাকার বরাদ্দ রেখেছি। ইতিমধ্যে তারা প্রায় 200 থেকে 250 কোটি টাকা খরচ করেছেন। এটা খুবই অল্প সুদ। এই অল্প সুদ অর্থাৎ যেমন 5% সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। তাতে নিজেরা যে প্রশিক্ষণ পাবেন, সেই প্রশিক্ষণ দিয়ে নিজেরাই কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে আর অনেক লোককে কাজ দিতে পারবেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থাটা হাতে নিয়েছি। এই করোনা মোকাবেলায় এটা বিরাট ভূমিকা রাখবে। সেই সাথে আমি আরেকটা বিষয় অবশ্যই বলবো যে আমাদের আনসার ভিডিপি সবসময় যে কোনো কাজে মানুষের পাশে দাঁড়ায়। যেমন অগ্নিসন্ত্রাস, বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল। রেলের উপরে আগুন দেওয়া অথবা রেল লাইন সরিয়ে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা করার মতো অমানবিক কাজে তারা এই বিএনপি জামাত জোট তারা সম্পৃক্ত ছিল। সেই সমস্ত জায়গায় সারা বাংলাদেশে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পৃক্ত করেছিলাম, এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নি সন্ত্রাস মোকাবেলা করেছেন। সেই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা 2020 সাল থেকে 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা পদার্পণ করছি। আমরা মুজিব বর্ষের উদ্দীপন আনসার ও ভিডিপি আছে সারাক্ষণ। এই প্রতিপাদ্য নিয়ে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, এবং বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ ব্যাটালিয়ন, জেলা কার্যালয় সহ প্রতিটি স্থানে কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আনসার ভিডিপি একাডেমিতে চলমান মাস্টার্স কোর্স সহ বিভিন্ন প্রশিক্ষণ সূচিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে কেন্দ্রীয় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করে দিয়েছি আমাদের আনসার ভিডিপির কল্যাণ কামনা করে। আর তাছাড়া আরেকটি বিষয়ে অবদান রেখে যাচ্ছেন, এবং এটা আপনাদের করে যেতেই হবে, যেমন বাল্যবিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ। আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয়, এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন, এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন। এবং এর জন্য বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলি আপনাদের করতে হবে, যে আমাদের ছেলেমেয়েরা যেন বিপথে না। এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশে ভিডিও কনফারেন্সে তিনি এতক্ষণ যুক্ত ছিলেন। বিদ্যুৎ ও খাদ্য মন্ত্রণালয়ের 3টি ক্রয় প্রস্তাব ফেরত পাঠিয়েছে সরকার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় 190 কোটি টাকার 2টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়ে আরও যাচাই বাছাই করার পর ফেরত পাঠানো প্রকল্পগুলো আগামী সভায় আনার নির্দেশ দেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আমাদের 5টি প্রকল্প ছিল, এর মাঝে 3টি প্রকল্প আরো কিছুটা রিস্ট্রাকচারিং করে আমাদের সামনে আগামী সভায় উপস্থাপন করা হবে। বিদায় আমাদের ফার্স্ট কমিটিতে আজকে 2টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 2টি প্রকল্পের জন্য 190 কোটি টাকা আমাদের প্রাপ্য ব্যয়ের পরিমাণ। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে সামনে রেখে আশায় বুক বেঁধেছেন ফুলের রাজধানী যশোরের গদখালি ফুল চাষিরা। তাদের দাবি, করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে বিগত বছরটাই মন্দায় গেছে, ফলে আগামীতে ভালো দামে ফুল বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। বাজার ধরতে পুরোপুরি প্রস্তুত তারা। অবশ্য চরম ক্ষতির শিকার ফুল সেক্টরকে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি ফুল চাষিদের।
যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। মাঠের পর মাঠ শোভা পাচ্ছে গোলাপ আর গোলাপ। আসন্ন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বিশেষ কায়দায় সংরক্ষণ করা হয়েছে গোলাপের কুড়িগুলো। চাষিদের দাবি পুরো মৌসুমের মধ্যে এ দুটি দিবসেই ফুলের দাম বেশি পাওয়া যায়। বিশেষ করে গোলাপের দাম স্বাভাবিক দামের তুলনায় 7 থেকে 8 গুণ বৃদ্ধি পায়। ফলে এ দুটি বাজার ধরতে অন্তত 10 থেকে 15 দিন আগে বিদেশ থেকে আমদানি করা এক ধরনের ক্যাপ দিয়ে গোলাপের কুড়ি সংরক্ষণ করেছেন তারা। নির্ধারিত সময়ে চাহিদা মতো ফুল সরবরাহ করতে প্রস্তুত তারা এবং এ ফুল বিক্রি করেই করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে উঠতে চান ফুল চাষিরা। এইটা আটকা রাখেছি এই কারণে যে ফুলটা তাড়াতাড়ি ফোটে না। 12 তারিখে আমরা তুললে 15 টাকা 16 টাকা বিক্রি করতে পারবো। যদি এইভাবে মাঠের ফুল আমাদের ভালো হয় আর এইরকম দাম পেয়ে যায় তা আমরা এবার লাভে থাকবো ইনশাল্লাহ। শুধু গোলাপ নয়, সংরক্ষণ করা হয়েছে জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডুলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। আর এই ফুল বিক্রি করেই লাভ লোকসানের হিসাব মিলাতে চান তারা। বসন্ত, ভ্যালেন্টাইন এই দুটো অনুষ্ঠানে আমরা আশানুরূপ ভালো দাম পাবো। এই সময়টা চড়া দামে বিক্রি হয়, এই জন্য আমরা লাভ লসের হিসাবটা এই মাসেই করতে পারি বা করতে চাই। এদিকে ফুল চাষিদের এই নেতা বললেন, করোনা ও আমপানে ফুল চাষিরা চরম ক্ষতির শিকার হয়েছেন। সেখান থেকে ঘুরে দাঁড়াতে সব চাষিকে সরকারি সহায়তার আওতায় আনা প্রয়োজন। আমাদের দাবি ফুল সেক্টরে যে 20,000 কৃষক সহ যে অন্য যারা ব্যবসায়ী মহল আছে তাদেরকে এই কৃষি প্রণোদনার আওতায় নিয়ে আসতে হবে। যশোর জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। আর এই ফুল বছরে 7টি দিবসকে ঘিরে বেচাকেনা হয়। সময় সংবাদ, যশোর। জানুয়ারিতে 737 ম্যাক্স ডেলিভারি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। সরবরাহ করা 26টি বিমানের মধ্যে 21টি বিমানই 737 ম্যাক্স মডেলের। মহামারীর একটি বছর কেটে গেছে, যদিও 2018 আর 2019 সালের দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনা আর প্রাণহানির কারণে গেল কয়েক বছরই বোয়িংয়ের জন্য একরকম মহামারীই বলা চলে। তবে ভাগ্য হয়তো ফিরতে শুরু করেছে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আকাশে উড্ডয়নের অনুমতি পেয়েছে 737 ম্যাক্স মডেলের বিমান। এদিকে চলতি বছরের জানুয়ারিতেই 26টি বিমান সরবরাহ করেছে বোয়িং, যার মধ্যে 21টি 737 ম্যাক্স। 2019 সালের মার্চে 737 ম্যাক্সের চলাচল বন্ধের পর চলতি বছরের শুরুটা আশার আলো নিয়ে এসেছে বোয়িংয়ের জন্য। যদিও এ সংখ্যাটা খুব নগণ্য, কারণ বন্ধ হয়ে যাওয়া 20 মাসে অন্তত 400 737 ম্যাক্স তৈরি হয়েছে বোয়িংয়ের বিভিন্ন প্ল্যান্টে, কিন্তু বাতিল হয়েছে অর্ডার, সম্ভব হয়নি সরবরাহ করা। 346 জন মানুষের প্রাণহানির পর 2019 সালের মার্চে বন্ধ হয় 737 ম্যাক্সের বিমান চলাচল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনের পর 2020 সালের শেষ দিকে এই বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর ইউরোপ। 2020 সালে রেকর্ড পরিমাণ লোকসান গুনেছে বোয়িং। এখনও চাহিদা কম বোয়িংয়ের বিমানের, কারণ আরও বেশি জ্বালানি সাশ্রয়ী বিমান বাজারে আছে এখন। গেল বছর বোয়িংয়ের সরবরাহ 59% কমেছে। মহামারী আর 737 ম্যাক্সের চলাচল বন্ধ, দুটি বিষয়ই বিপর্যস্ত করেছে বোয়িংয়ের ব্যবসা। বোয়িংয়ের 26টি বিমান ডেলিভারির মধ্যে আলাস্কা এয়ারলাইন্সে যাবে 2টি। আলাস্কা এয়ারলাইন্স এ বিমানের উড্ডয়ন শুরু করবে 1 মার্চ থেকে। চলতি বছর মোট 13টি বিমানের ডেলিভারি নেবে আলাস্কা এয়ারলাইন্স। আগামী 4 বছরে নেবে 68টি 737 ম্যাক্স। এদিকে মানদণ্ডের কারণে বন্ধ রয়েছে 787 ড্রিম লাইনারের ডেলিভারি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন ভিত্তিক বইমেলা শুরু হয়েছে। বই বেচা কেনার অন্যতম বড় প্ল্যাটফর্ম ধামাকা shopping.com এর উদ্যোগে এই মেলা চলবে 10 মার্চ পর্যন্ত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই আয়োজনের সর্বোচ্চ 40% মূল্য ছাড়ে বই কিনতে পারবেন গ্রাহকরা। রাজধানীর একটি হোটেলে ভার্চুয়ালি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। এ সময় প্রতিষ্ঠানটি জানায়, মেলা উপলক্ষে বই কেনার ক্ষেত্রে কোনো ধরনের ডেলিভারি চার্জও দিতে হবে না ক্রেতাকে। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোবাইল নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা, নিজেরাই মেশিন বসাতে চায় বড় 2 ফাইবার কোম্পানি, মানতে নারাজ মোবাইল অপারেটররা। বসন্ত আর ভালোবাসা দিবস ঘিরে ফুলের রাজধানী যশোরের গদখালিতে ব্যস্ততা, করোনায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। এবং সংকট কাটিয়ে 737 ম্যাক্স মডেলের বিমান ডেলিভারি শুরু করলো বোয়িং। মহামারী আর আস্থা সংকটে গেল বছর লোকসানের রেকর্ড।
এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।